আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কথা বলবো পূর্ণাঙ্গ গণতন্ত্র নিয়ে। তার আগে বলতে হয় খুব দুঃখের সাথে যে গণতন্ত্র কেড়ে নিয়ে একটি সমৃদ্ধ জনগোষ্ঠীকে ভিক্ষুকের জাতিতে পরিণত করা হয়েছে। বিষয়টা অত্যন্ত দুঃখজনক। কিভাবে? রাস্তায় রওনা হলে আজকে দেখা যায় অনেক লোক হাত পাতে। এটা যে আজকে শুরু হয়েছে তা না, বহু বছর ধরেই আসছে। তো যাই হোক, তারা হাত পাতে দু চারটা টাকার জন্য, কিছু সাহায্যের জন্য। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখের। কেন এটা? এটার প্রধান কারণ হলো প্রকৃত গণতন্ত্র বা পূর্ণাঙ্গ গণতন্ত্র না থাকা। কিভাবে? গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণকে ধরা হয় রাষ্ট্রের মালিক। রাষ্ট্রের মালিক হলো জনগণ। তা এখন কেউ যদি রাষ্ট্রের মালিক হয়ে থাকে, এত বড় একটা রাষ্ট্রের মালিক, সে তো আসলে রাস্তায় ভিক্ষা করতে পারে না। এখন যারা করতেছে, তাহলে বোঝা যায় যে রাষ্ট্রের উপরে তাদের মালিকানা যথাযথভাবে প্রতিষ্ঠিত হয় নাই, অথবা গণতন্ত্র নাই। কেননা গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রের উপরে মালিকানা থাকবে জনগণের, আর রাষ্ট্রের মালিক কখনো ভিক্ষা করে না। যেহেতু ভিক্ষা করতেছে, সেহেতু বোঝা যায় দেশে হয় গণতন্ত্র নাই, অথবা তারা রাষ্ট্রের মালিক না। যদি গণতন্ত্র থাকতো, তাহলে তারা রাষ্ট্রের মালিক থাকতো, তাদেরকে হয়তো রাস্তায় 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 ভিক্ষা করার প্রয়োজন পড়তো না। তো এই হলো অবস্থা। শুধু এটা না, অনেক সমস্যা আরো রয়েছে। আজকে লক্ষ লক্ষ লোক শিক্ষা সমাপ্ত করে তারাও ঘুরে বেড়াচ্ছে বেকার হয়ে। চাকরি নাই, কর্ম নাই। তো দেশে যদি পূর্ণাঙ্গ গণতন্ত্র বজায় থাকতো, তাহলে এই অবস্থা হওয়ার কথা না। হয় তারা কর্ম পেত, অথবা কমপক্ষে কর্ম পাওয়ার আগ পর্যন্ত তারা কিছু ভাতা পেতে পারত। এতে করে এই এত বছর পড়ালেখা করে নিজেকে গঠন করে 25-30 বা আরো উপরস্থ বয়স পর্যন্ত একটা লোক বেকার, অথচ তার এই বয়সে কর্মক্ষম সময়টাতে যে কোনো কর্মে নিয়োজিত থাকার কথা ছিল, সেটা সম্ভব হয় নাই। এটার জন্য অগণতান্ত্রিক কিংবা নামে মাত্র গণতান্ত্রিক ব্যবস্থা দায়ী। আরো যদি আসা যায়, অনেক সময় দেখা যায় বিচারের বাহিরে একজন আরেকজনকে মেরে পর্যন্ত ফেলতেছে, হত্যা করতেছে। একদল লোক ইচ্ছা হলো একটা অজুহাতে
সেই অজুহাতটা সত্য কিংবা মিথ্যা সেটা না দেখে একটা অজুহাত দাঁড় করিয়ে একটা লোককে মেরে ফেললো। তো এটা তো এরকম হওয়ার কথা না। যাকে মারলো তার তো একজন অভিভাবক থাকার কথা, কিংবা যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই হত্যাকাণ্ড ঘটালো তাদেরও তো অভিভাবক থাকার কথা। অভিভাবক বলতে এখানে রাষ্ট্রীয় কিংবা সরকারি অভিভাবকের কথা বলা হচ্ছে, পারিবারিক অভিভাবক না। কেননা পারিবারিক অভিভাবক থাকে সে হয়তো বাড়িতে, এরকম একটা অকারেন্স ঘটনা ঘটছে, সেটা অনেক দূরে, ওই পারিবারিক অভিভাবকের আয়ত্তের বাহিরে, কিংবা সে যেখানে অবস্থান করে তার চেয়ে অনেক দূরে, যার ফলে সে অভিভাবক হয়তো জানেও না। পারিবারিক অভিভাবকের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে এখানে রাষ্ট্রীয় কিংবা সরকারি অভিভাবকের কথা। হ্যাঁ, অনেক সময় হয় একটা দুর্ঘটনা ঘটে গেলে, হয়তো হত্যাকাণ্ড ঘটলো, তারপরে এসে অনেক সময় সরকারের পক্ষ থেকে কোনো কোনো ক্ষেত্রে কিছু লোকজন এসে ওই অন্যায়কারীকে ধরে। কিন্তু এতে যে লোকটা এত ক্ষতিগ্রস্ত হলো, হয়তো অঙ্গহানি হয়েছে কিংবা মারা গেছে, তার জীবনটা উঠে আসবে না, এটাও একটা সমস্যা। তো এইভাবে বহুবিধ সমস্যা একটি রাষ্ট্রে থাকে। কেন? পূর্ণাঙ্গ গণতন্ত্র না থাকার কারণে। পূর্ণাঙ্গ গণতন্ত্র ব্যতীত আসলে এইগুলো সমাধান করা, যথাযথ প্রক্রিয়া নিরসন করা সম্ভব না। একমাত্র পূর্ণাঙ্গ গণতন্ত্রই এটার সমাধান। কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। একটি রাষ্ট্রে তো আরো বহুবিধ সমস্যা থাকে, হাজার হাজার সমস্যা। হুম, এমন সমস্যা আছে যেগুলোর হয়তো প্রচলিত যেগুলো আছে একে আমরা নাম দাম অনেকেই জানি, কিন্তু এমনও কিছু সমস্যা আছে যেগুলা হয়তো অনেকে জানে না, বাট ঘটে যাচ্ছে, কিংবা ভবিষ্যতে যে আরো ঘটবে না এর কোনো নিশ্চয়তা নেই। তো এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো পূর্ণাঙ্গ গণতন্ত্র। পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কেননা অপূর্ণাঙ্গ গণতন্ত্র কিংবা নামে মাত্র গণতান্ত্রিক ব্যবস্থায় এই সমস্যাগুলো দূরীকরণের জন্য যে প্রপার ওয়ে, সেরকম কোনো ওয়েই দেখা যায় না, সঠিক কোনো পন্থাই দেখা যায় না। তো যেটা সমাধানের কোনো পন্থা নাই, তো সেখান থেকে তো সমাধান আশা করাটাও অনেক দুরূহ ব্যাপার। তো কাজেই পূর্ণাঙ্গ গণতন্ত্র অবশ্যই প্রয়োজন এগুলো থেকে পরিত্রাণ পেতে গেলে। আরো সমস্যা আছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন, নারী নির্যাতন, প্রতারণা, আরো কত কত সমস্যা। মাদক, গ্যাং কালচার, অন্যায়ভাবে কাউকে আঘাত করা, ইত্যাদি ইত্যাদি। তো এসব থেকে পরিত্রাণ পেতে গেলে পূর্ণাঙ্গ গণতন্ত্র, পিওর ডেমোক্রেসি, কমপ্লিট ডেমোক্রেসি, এটার কোনো বিকল্প নেই। অবশ্যই পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
আর পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেলে এগুলা থেকে পরিত্রাণ মিলবে, জনজীবনে অনেকটাই প্রশান্তি নেমে আসবে আশা করা যায়। আচ্ছা, এখন জানতে হবে পূর্ণাঙ্গ গণতন্ত্র কি, কিংবা এই যে প্রচলিত যে গণতন্ত্র আছে, আমরা শুনি কেউ বলে গণতন্ত্র আছে, কেউ বলে গণতন্ত্র নাই। আসলে কোনটা ঠিক? আদৌ কি আছে, কিংবা আদৌ কি নাই, একেবারেই নাই? কোনটা আমরা ঠিক ধরতে পারি? যদি থেকেই থাকে তাহলে সেটার পরিমাণ কত, পরিপূর্ণ মাত্রায় আছে কিনা, কিংবা পরিপূর্ণ মাত্রায় যদি নাও থাকে তাহলে কতটুকু আছে, সেটারও তো একটা হিসাব নিকাশের প্রয়োজন আছে। তো সেটা জানতে গেলেও আমাদের পূর্ণাঙ্গ গণতান্ত্রিক সিস্টেম এই সম্পর্কে জ্ঞান এবং ধারণা লাভ করতে হবে। আচ্ছা, এবং এইখান থেকে আমরা সাথে সাথে জানতে পারবো কোন দেশে কি পরিমাণ গণতন্ত্র বিরাজমান, আমাদের দেশে কতটুকু গণতন্ত্র আছে, আর অন্যান্য দেশে কোন দেশে কতটুকু গণতন্ত্র আছে, সেটা কিভাবে পরিমাপ করা যায় সে পন্থাটাও পূর্ণাঙ্গ গণতন্ত্রের ভিতরে বলে দেওয়া আছে, পরিমাপন প্রক্রিয়া, সেখান থেকে আমরা সহজেই বের করে ফেলতে পারবো। তো কাজেই জানতে হবে প্রথমে যে পূর্ণাঙ্গ গণতন্ত্রটা কি। তো পূর্ণাঙ্গ গণতন্ত্রের বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা জাস্ট একদম সংক্ষিপ্ত আকারে দু এক লাইন করে করে আমরা এখন জেনে নিতে চাই। এরপরে প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা ব্যাখ্যা করা যাবে, সেই ব্যাখ্যার পরিসমাপ্তিতে বোঝা যাবে যে হ্যাঁ, এই প্রচলিত গণতন্ত্রের চেয়ে পূর্ণাঙ্গ গণতন্ত্র কি কারণে উত্তম, এবং কিভাবে এই পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় এই যে সমস্যাগুলোর কথা বলা হলো এগুলা সমাধান হয়ে যায়, এগুলাও জানা যাবে এবং যে কেউ বুঝতে পারবে। তো আমরা এখন দেখে আসি একটু স্ক্রিন থেকে কি কি পয়েন্ট এখানে রয়েছে পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধান প্রধান যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো আমরা এখন স্ক্রিন থেকে দেখে আসি। পূর্ণাঙ্গ গণতন্ত্রের বৈশিষ্ট্য। ১ নাম্বার, সরকারের নির্দলীয় ও বিজ্ঞ উপদেষ্টা পরিষদ থাকবে। এই পরিষদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ হিসাবেও কাজ করবে। ২ নম্বর, প্রত্যেকটি নাগরিকের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকরী অভিভাবক থাকবে। অভিভাবকবৃন্দ কেন্দ্রীয় সরকারের বিদ্যমান অভিভাবক পরিষদের অধীনে পরিচালিত হবে। ৩ নম্বর, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা কোনো একক ব্যক্তির কাছে পুঞ্জীভূত না থেকে একাধিক ব্যক্তি বা পরিষদের মধ্যে যৌক্তিকভাবে বণ্টিত থাকবে। ৪ নম্বর, জাতীয় বা কেন্দ্রীয় সরকার গঠনে জনগণ কর্তৃক প্রদত্ত ভোটের প্রায় শতভাগকে কার্যকারিতায় আনা হয়। এখানে অকার্যকর ভোটের পরিমাণ প্রায় শূন্য। ৫ নম্বর, জাতীয় নির্বাচনের সময় একটি নির্দলীয় সরকার ক্ষমতায় থাকবে এবং তার অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৬ নম্বর, জাতীয় বা কেন্দ্রীয় সরকার নির্বাচনে ভোটারগণ ভোট দানের জন্য ৩ বা ততোধিক বিকল্প প্রার্থী পেয়ে থাকে।
7 নম্বর, বৈষম্যহীন সংসদ থাকে যেখানে কাউকে বিরোধী দল করা হয় না। 8 নম্বর, জাতীয় সংসদে যুক্তিসঙ্গত সংরক্ষিত আসন থাকে। 9 নম্বর, সংসদ সদস্যদের মতামত প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হয়। এ লক্ষ্যে সংসদ সদস্যদের সদস্যপদ খারিজের ক্ষমতা কোনো দলের হাতে না থেকে শুধুমাত্র সংসদ কর্তৃপক্ষের হাতে থাকে। 10 নম্বর, রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্রে ন্যায়নীতি ও গণতন্ত্র বজায় থাকে, যেখানে একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র থাকে না। 11 ক, সংবেদনশীল পেশায় রাজনৈতিক দলগুলোর অঙ্গ সংগঠন থাকে না। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় কি থাকে, এর কয়টি বৈশিষ্ট্য থাকে, কি কি আমরা খুব সংক্ষিপ্ত আকারে সেগুলো দেখলাম। এর পরবর্তী সময়ে আমরা দেখব এই পয়েন্টগুলোর বিস্তারিত ব্যাখ্যা। এই পয়েন্টগুলো কোনটা করলে কি হয়, কোনটা করলে কোন কোন সমস্যাগুলো দূর হয়ে যায়, কেন প্রয়োজন, বা প্রচলিত যে অবস্থাগুলো আছে সেগুলোকে পরিবর্তন করে নতুন কিংবা কিছুটা মডিফাইড এই কাজগুলো করলে তা কিভাবে বিরাজমান পরিস্থিতির উত্তরণ ঘটে, সমস্যাগুলো দূর হয়ে যায় এবং একটি শান্তিপূর্ণ, কম সমস্যাপূর্ণ একটি রাষ্ট্রের তার শাসন ব্যবস্থার সূচনা হয়, মানুষজন ভালো থাকতে পারে, শাসক শাসিত যে কোনো ব্যক্তি ভালো থাকতে পারে, সে জিনিসগুলা জানা যাবে এই পয়েন্টগুলার যখন ব্যাখ্যা আমরা কমপ্লিট করব। তো আমরা পরের সেশনে দেখব, দেখার চেষ্টা করব এই পয়েন্টগুলোর বিস্তারিত ব্যাখ্যা। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।